দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের তিস্তা ব্যারেজ দেখানোর চেষ্টা করব। তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচাইতে বড় সেচ প্রকল্প। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ও নীলফামারী জেলার ডিমলা এই দুই সীমান্তে এর অবস্থান হওয়ায় রংপুর শহর থেকে দূরত্ব 61 কিলোমিটার এবং লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে পাকিস্তান আমলে। 1957 সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষি জমি ও জলকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। 1990 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। একই বছরের 5ই আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শ্রী দর্শক, তিস্তা ব্যারেজের মোট নির্মাণ ব্যয় হয়েছিল 1500 কোটি টাকা। তিস্তা ব্যারেজের দৈর্ঘ্য 615 মিটার এবং এতে 44টি গেট রয়েছে। তিস্তা ব্যারেজ নির্মাণের ফলে অত্র এলাকার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়। শুধু দর্শক, এই তিস্তা নদীর উৎপত্তি, তিস্তা ব্যারেজ ও তিস্তাপাড়ের মানুষের সুখ দুঃখ নিয়ে আজকে আমার এই আয়োজন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর নদীগুলোই বাংলাদেশের গর্ব। বলা হয় থাকে এদেশের নদী যেন জীবন। এই নদীগুলোর মধ্যে 54টি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত। আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে তিস্তা অন্যতম। ভরা বন্যায় এই নদী হয়ে ওঠে খ্যাপাটে। পানির স্রোত কখনো কখনো মানুষের সুখ শান্তি বসতভিটা কেড়ে নেয়, আবার খরা মৌসুমে পানির অভাবে তিস্তা হয়ে ওঠে। দর্শক, এই নদী নিয়ে আমাদের রয়েছে অনেক কষ্টের ইতিহাস, কিন্তু এবার সে অবস্থার পরিবর্তন চায় বাংলার মানুষ। ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত এবারের বন্যা প্লাবিত এলাকা ফেনী, নোয়াখালী, সেনবাগ, কুমিল্লা। 1940 সালে পুরনো তিস্তা নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্যের সিকিমে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। এটি ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের উত্তরবঙ্গের জন্য। 1787 খ্রিস্টাব্দে অতিবৃষ্টি ও ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল। সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার। তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক বাঁধ নির্মাণ করেছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে 1998 সালে বাংলাদেশ সীমান্তে 7 কিলোমিটার উজানের গজলডোবা বাঁধ নির্মাণ করেছে ভারত। এর মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। শুধু তাই নয়, এই বাঁধ ছাড়া ভারত আরও 15টি পরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন করে পানি প্রবাহ নিজেদের হাতে রেখে দিয়েছে। তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধে সবগুলো গেট বন্ধ করে দেয়া হলে তিস্তা নদী এই পানির প্রবাহ নেমে আসে শূন্যের কোটায়। এর ফলে বাংলাদেশের 115 কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে নদীর পানির নিচে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এবার তাই হয়েছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত ফেনী, নোয়াখালী, সেনবাগ, কুমিল্লা। শুধু দর্শক, শুষ্ক মৌসুম আর বর্ষা মৌসুমের চিত্র এখানেই সম্পূর্ণ ভিন্ন। ভারত একের পর এক বাঁধ নির্মাণের ফলে
বাংলাদেশ বঞ্চিত তার ন্যায্য হিস্সা থেকে। বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসানো যেন ভারতের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষি নির্ভর উত্তর অঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পানির অভাবে ফসলে পানি সেচ নিয়ে বিপাকে পড়েছে কৃষক। এছাড়াও যাদের জীবিকা নির্বাহ হতো মাছ ধরে, তারাও এখন দিশেহারা। দুই মৌসুমে তিস্তা পাড়ের মানুষের জীবনের সুখ শান্তি যেন ভারতের বাঁধের উপর টিকে আছে। শুধু দর্শক, এই ছিল তিস্তা ব্যারেজ। শুধু দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস আশা করি। দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।